আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে রংপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সারা দেশের মতো চট্টগ্রামের যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি আঁকা হচ্ছে গ্রাফিতি। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী সাতক্ষীরা শহরের কয়েক হাজার পরিবার। অপরিকল্পিত মাছের ঘের ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন ভোগান্তি। এবং রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ধ্বংসস্তূপে পরিণত বরিশাল। দায় নিতে রাজি নয় বিএনপি জামায়াত কোনো রাজনৈতিক দলই। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু সাইদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধিও যাবেন। আজ হেলিকপ্টারে ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুরের পীরগঞ্জে যাবেন। সেখানে তিনি আবু সাইদের কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে কথা বলবেন। রংপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরের পীরগঞ্জে আছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। তার কাছে জানবো পীরগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আবু সাইদের বাড়িতে যাওয়ার কথা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের, সেখানকার মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? মাহমুদুল? জি উর্মি, আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু যে রংপুরের যে গর্বিত সন্তান, যে আসলে যাকে ঘিরে সারা বাংলাদেশে বৈষম্য যে ছাত্র আন্দোলন একেবারে তুঙ্গে উঠেছিল, সেই শহীদ জাতীয় বীর, যাকে আমরা সারা বাংলাদেশের মানুষ যাকে জাতীয় বীর খেতাবে দিয়েছে, সেই আবু সাইদের গ্রামের বাড়িতে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে উপদেষ্টারা যারা রয়েছেন, এবং তারা কিন্তু আসবেন। এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু তিনি রংপুরের পীরগঞ্জের যে মেরিন একাডেমি রয়েছে সেখানে কিন্তু তিনি অবতরণ করবেন। সকাল 10:30টায় কিন্তু তিনি আসার কথা রয়েছেন। আমরা রয়েছি তার একেবারে গ্রামের বাড়িতে, এখানে তিনি আসবেন এবং সেখানে আবু সাইদের যে শহীদ আবু সাইদ তার কবর জিয়ারত করবেন। এরপরে তার যে পরিবারের লোকজন আছে তাদের সাথে কথা বলবেন, তাদের খোঁজ খবর নেবেন। এরপরে সেখান থেকে কিন্তু তিনি রংপুরের উদ্দেশ্যে যাবেন। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে যারা এই কোটা সংস্কার আন্দোলনকে আসলে তুঙ্গে তুলেছিল সেই সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। এরপরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। সেখানে কিন্তু যারা আসলে এই কোটা সংস্কার আন্দোলনে আহত হয়েছিলেন তাদের দেখতে যাবেন সেখানে। এরপরে কিন্তু সেখান থেকে তিনি, আপনাকে জানিয়ে রাখি যে আমি যেহেতু এই রংপুরের পীরগঞ্জের তার গ্রামের বাড়িতে রয়েছি, শহীদ আবু সাইদের গ্রামের বাড়িতে, সেখানে কিন্তু এই মুহূর্তে যেহেতু আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসবেন, তাকে ঘিরে, তার আগমনকে ঘিরে কিন্তু একেবারেই সেখানে নিরাপত্তার চাদরে কিন্তু পুরো যে আবু সাইদের যে গ্রাম সেটি কিন্তু একেবারেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সেখানে কিন্তু আসলে কোনো ধরনের একেবারেই, আপনাকে যদি জানিয়ে রাখি যে রংপুরের যে আসলে এই আবু সাইদের মানে এই সমাধিকে ঘিরে সেখানে আমরা দেখেছি যে সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, পুলিশ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু আসলে তৎপর রয়েছে। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে উৎসুক মানুষও কিন্তু আসলে আমরা দেখেছি যে গ্রামের পাশে কিন্তু তারা অবস্থান করছেন, যে আসলে এক নজর দেখার অপেক্ষায়। তবে অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান কিন্তু তিনি দুদিন আগেই শপথ নিয়েছেন। এরপরে কিন্তু তিনি এই রংপুরের উদ্দেশ্যে আসছেন এবং সেখানে রংপুরের যে শহীদ আবু সাইদকে ঘিরে যে আসলে সারা বাংলার শিক্ষার্থী থেকে শুরু করে আসলে বিশেষ করে সাধারণ মানুষও কিন্তু রাস্তায় নামে এবং সেখানে একটি গণ অভ্যুত্থানের ঘটনা
ঘটে পরে কিন্তু আসলে যে সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হন এবং পদত্যাগ করে কিন্তু তিনি ভারতে চলে যান। এরপরে কিন্তু সারা বাংলাদেশে একেবারে উত্তাল ছিল। সেখানে কিন্তু আমরা দেখেছি যে আনন্দ মিছিল থেকে শুরু করে আজকে যেহেতু রংপুরে আসবেন, রংপুরের মানুষও কিন্তু অধীর আগ্রহী রয়েছে, সাধারণ মানুষ কিন্তু উৎসুক মানুষ, আমরা দেখেছি যে তাকে এক নজর দেখার অপেক্ষায় কিন্তু তিনি রয়েছেন। তবে এখানে আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে যে যারা আসলে যেমন বিশেষ করে এই কোটা সংস্কার অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে প্রধান সমন্বয়কের মধ্যে যে একজন সার্জিস আলম, সে কিন্তু ইতিমধ্যেই এই যে শহীদ আবু সাইদের বাড়িতে এসেছেন এবং আমরা দেখেছি যে এখানে আসার কথা রয়েছে যে 3 বাহিনীর প্রধান সহ। মাহমুদুল, আপনি সেখানে থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, রংপুরের পীরগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। সারা দেশের মতো চট্টগ্রামেও পুলিশের কর্মবিরতির কারণে নগরীর যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তায় কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ছাড়াও রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সোসাইটি ও আনসার সদস্যরা। পাশাপাশি আন্দোলন চলাকালীন বিভিন্ন দেয়াল লিখন মুছে সুন্দর রং ও গ্রাফিতি আঁকছে ছাত্রছাত্রীরা। গত 2 দিন ধরে রাস্তা পরিষ্কারের কাজ করলেও ছাত্রছাত্রীরা আজ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ময়লা পরিষ্কারের কাজ শুরু করেছে। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের ক্যামেরায় নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ নিউ মার্কেট এবং টাইগার পাস মোড়ের চিত্র এটি, যেখানে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ছাত্রছাত্রীরা। ট্রাফিক পুলিশের বদলে শিক্ষার্থীদের ট্রাফিক ম্যানেজমেন্ট করতে দেখে অবাক হচ্ছেন নগরবাসীর কেউ কেউ। সারা দেশে বিভিন্ন স্থানে পুলিশের উপর হামলার পর থেকে পুলিশ শূন্য নগরী, তাই সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে তারা। কেবল যান চলাচলে শৃঙ্খলা নয়, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এসব শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া দেয়ালে গ্রাফিতি এঁকে নানা চিত্র তুলে ধরছেন তারা। এখন যেহেতু দেশ আল্লাহর রহমতে স্বাধীন, এখন সেসব লেখা মোছার সময় এসেছে বলে আমি মনে করি এবং আমরা সেই সংস্কারের কাজ করছি। আমরা যে আন্দোলন করছি, আমরা যে এতদিন ধরে একটা পরিশ্রম করে একটা জিনিস অর্জন করছি, এটা যেন মানুষের একটা উপলব্ধি হয় দেখে। বিল্ডিংয়ে একজন মানুষ ছিল, তিনি বলেছে তার বাসার যে কোনো পানি বা কোনো কিছু ব্যবস্থা লাগে সে করে দিবে। মানে মূলত জনগণ এবং ছাত্ররা মিলে আমাদের দেশটাকে আবার নতুনভাবে তৈরি করছি আমরা। আন্দোলনের পর শিক্ষার্থীরা যেভাবে রাষ্ট্র সরকারের বাড়তি দায়িত্ব পালন করছে তাতে খুশি নগরবাসীও। কেউ কেউ শিক্ষার্থীদের পানি, খাবার দিয়েও সহায়তা করছেন। আমরা এখানে রং করতেছি বা সংস্কারের কাজ করতেছি, আপনি চাইলে আমাদের কিছু ফান্ডিং করতে পারছেন। তো উনি সাথে সাথে আমার হাতে 5,000 টাকা দিয়ে গেলেন। এভাবে যে যা পারতেছে সবাই আমাদের হেল্প করতে আসি। আসলে সবাই দেশের উন্নয়নটা চায়। এখন আমরা কয়েক ফ্রেন্ড মিলে কিছু টাকা ফান্ড ক্রিয়েট করে একসাথে আমরা খাবার দিয়েছি, আজকে দুপুরে দিয়েছি, কালার দিয়েছি। ওদের এত কষ্ট আমাদের জন্য করছে, সেজন্য বিনিময় মনে হচ্ছে ওদের পাশেই থাকি সবসময়। গত কয়েকদিন সিটি কর্পোরেশনের সেবকরা নির্ধারিত কর্তব্য পালন না করলেও বর্তমানে তারাও শুরু করছে নগরী পরিষ্কারের কাজ। পরিষ্কার পরিচ্ছন্নতার এই পিসগুলো ওখানে থাকে এবং এগুলা প্রায় অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, যেগুলো আছে এগুলাকে আমরা যথাযথভাবে বন্ধন করেছি, আমরা কাজ শুরু করেছি। এছাড়া নগরীর বিভিন্ন থানা থেকে লুট করে নিয়ে যাওয়া নানা সামগ্রী ফিরিয়ে আনতে কাজ করছে আনসার সদস্য সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। হ্যান্ড মাইকিং করছে যে আপনারা যদি জিনিসটা দিয়ে যান, এটা রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা দেওয়ার পরে এবং প্রত্যেকটা মানুষ সদিচ্ছায় সেটা নিজেরাই এসেই আপনার যারা যে যা নিছে সমস্ত কিছু এসে আস্তে আস্তে ফেরত দিয়ে যাচ্ছে। এটা নিয়ন্ত্রণের জন্য মূলত আমাদেরকে এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এখানে ডিপ্লয় হয়েছি। যে থানাগুলোতেও আমাদের আনসার ব্যাটালিয়ন এবং সাধারণ আনসার এমনকি পুরো বাহিনীর সবাই আমরা কাজ করতেছি একযোগে। তো আমরা সবাইকে আহ্বান করব, আপনাদের স্টুডেন্ট হতে হবে না, আপনারা জনতা যারা আছেন সবাই আপনারা সবার এলাকা প্রোটেকশন দিবেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, যতদিন পর্যন্ত সড়কের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী না নিচ্ছে ততদিন পর্যন্ত সড়কে যান চলাচলের শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করে যাবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। পুরো এলাকায় অপরিকল্পিত মাছের ঘের ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন ভোগান্তিতে পড়তে হয়েছে বলে দাবি এলাকাবাসীর। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা সহ জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সামান্য বৃষ্টির পানিতেই নিমজ্জিত হয়ে পড়েছে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকা। জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এভাবেই ভেলাই করে চলাচল করছে এলাকাবাসী।
এমন পরিস্থিতি সাতক্ষীরা পৌরসভার মুন্সিপাড়া, ইটাগাছা, রাজারবাগান, বর্দিপুর কলোনি সহ শহরের আশেপাশের অধিকাংশ এলাকা। নর্দমার বৃষ্টির পানিতে একাকার হয়ে গেছে লোকালয়। ঘরের ভিতর প্রবেশ করেছে নোংরা পানি, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। 8-9 বছর ধরে এই পানির মধ্যে আছি। মেম্বার বলো, চেয়ারম্যান বলো, ওই কাটাই দিয়ে আসে আবার তাই ওরা রান্দি খাবো, তাও কোনো পরিস্থিতি নেই। চারিদিকে সাপ বেড়াচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে ঘর বাড়িতে থাকবো? এই ভোগান্তে পানি সরানোর ব্যবস্থা না করলে তো আমরা বাঁচবো কি করে? অপরিকল্পিতভাবে মাছের ঘের নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর এমন পরিস্থিতির শিকার দাবি ভুক্তভোগীদের। কিছু অসাধু ঘের ব্যবসার কারণে পানির নিষ্কাশন হয় না। এতে প্রশাসনের কাছে এসে বললে প্রশাসন এইভাবে একদিন দেখে শুনে চলে যায়। সকালবেলা কাজ কাম ফালাইতে যদি লাইন কাটাইতে যায়, বিকালবেলা আবার সে লাইন বন্ধ করে দেয়। এমন পরিস্থিতির জন্য প্রশাসনের গাফলতিকেই দুষছেন সুশীল সমাজ। প্রশাসন এই বর্ষাকালে শুধু একটু শোনেন, তারপরে আর তাদের কোনো রকম ব্যবস্থা করে না তো পড়েই মরুক। বরঞ্চ বড় বড় ঘের মালিকরা বলে আমরা প্রশাসনকে ম্যানেজ করে এখানে ঘর করছি। সাতক্ষীরা পৌরসভার মেয়র এবং সাতক্ষীরার জেলা প্রশাসন তারা এভাবে সাতক্ষীরা শহরকে জলবদ্ধতা নিরসনে কাজ করছেন না বলে আমি মনে করি। জলবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি মাছের ঘের উচ্ছেদ করা হচ্ছে বলে জানান পৌর কর্তৃপক্ষ। পৌর এলাকার মধ্যে মৎস্য ঘের ইতিমধ্যে আইন শৃঙ্খলা মিটিংয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয় নির্দেশনা দিয়েছেন, পৌরসভার মধ্যে 9টা ওয়ার্ডের মধ্যে যে মৎস্য ঘের আছে সে মৎস্য ঘেরগুলো অপসারণ করে উন্মুক্ত করার জন্য পানি যেন নিজ গতিতে চলে যেতে পারে নিচু এলাকায়। দ্রুত জলবদ্ধতা নিরসন করে আবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি করার দাবি স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রাজনৈতিক পট পরিবর্তনের সপ্তাহ জুড়ে সরকারি, বেসরকারি, ব্যক্তি মালিকানা বা স্বায়ত্তশাসিত প্রায় কয়েক শত ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে জড়িত নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ দায় নিতে নারাজ বিএনপি ও জামায়াত। ধ্বংসযজ্ঞের পড়ে থাকা স্মৃতি বিজড়িত বরিশাল ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার জয়ে গত 5ই আগস্ট পরিবর্তন হয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। বিজয়ের উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। নতুন স্বপ্নে ঘুরে দাঁড়ায় বিএনপি ও জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল। একই খবরে বরিশাল আলোকিত করে ছাত্রদের সাথে রাজপথ দখলে নেয় বিএনপি, জামায়াত ইসলাম। দুই দলের মিছিলের ভিড়ে প্রবেশ করে দুষ্কৃতিকারীরা। লাঠি সোঁটা আর ধারালো অস্ত্রের মহড়ায় কেঁপে ওঠে নগরী। আমরা শিক্ষার্থীরা অগ্নিসংযোগ, তারপরে লুটপাট এসবের মধ্যে ছিলামও না, আর ইনশাল্লাহ কেউ থাকবেও না। দুষ্কৃতিকারীরা হামলা চালায় বিবির পুকুর পাড়ের অ্যানেক্স ভবন, প্রেস ক্লাব, সরকারি অডিটোরিয়াম, সার্কিট হাউস, বরিশাল ক্লাব, দুদক কার্যালয়, শিল্পকলা একাডেমি, গণমাধ্যম সহ প্রায় অর্ধশত প্রতিষ্ঠানে লুটপাট আর অগ্নিসংযোগে সৃষ্টি হয় কালো অধ্যায়। আসলে এগুলো তো দেশের সম্পদ, আপনার আমার টাকা এগুলো তৈরি হয়েছে। এই যে ক্ষতিটা হলো এটা কিন্তু আমার টাকা থেকেই আবার যাবে। অতএব এটা আমাদের সবাইকে বুঝতে হবে যে এগুলো দেশ রাষ্ট্রীয় সম্পদ, মানে আমার সম্পদ। ধ্বংসাত্মক কর্মসূচির দায় কোনো রাজনৈতিক দল না নিলেও সকলকে শান্ত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। আমরা বৈষম্য ছাত্র আন্দোলন বরিশালে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি। রাস্তায় মহল্লায় সব জায়গায় নামাইয়া মাইকিং পর্যন্ত করতেছে, দেন সাবধান। আমাদের রাষ্ট্রীয় সম্পদ তারা ধ্বংস করছে। জামাত ইসলামের কর্মীরা এক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সচেতন রেখেই ভূমিকা পালন করে আসছে। ক্ষমতা বা রাজনৈতিক পালাবদল হতেই পারে, তবে লুটপাট, ভাঙচুর আর অগ্নিসংযোগে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। এখন নিরাপদ বাংলাদেশ গড়া একটি বড় চ্যালেঞ্জ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।